وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের আজকের এই মনে হয় ২টা প্রোগ্রাম আর কি, ঈদ পুনর্মিলনী পাশাপাশি কর্মীদের টিএস, এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সম্মানিত আমির প্রিয় ভাই বশির আহমদ সরকার, উপস্থিত সঞ্চালক, সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা মুক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের বড় ভাই, সাভার পৌরসভার ১৭ বছরের নির্বাচিত কাউন্সিলর, সাবেক নির্বাচিত কাউন্সিলর, সাভার পৌরসভার প্যানেল মেয়র, সাবেক প্যানেল মেয়র, বাংলাদেশ জামাত ইসলামীর আমরা সিদ্ধান্তক্রমেই সাভার পৌরসভার মেয়র প্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার, উপস্থিত আছেন মসজিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ৮ নং ওয়ার্ডের জামাতের কর্মী ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ২৪শে জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে মসজিদে উন্মুক্ত পরিবেশে বসে আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা করতে পারছি, জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের প্রোগ্রামের সময় একটু চেঞ্জ হওয়ার কারণে আমাদের তো প্রত্যেকেরই ব্যস্ততা আছে, যার কারণে আমাদের হাসান ভাই আসলে একটু কষ্ট করেই উনি আছেন এখানে, আর ওনাকে রেখে আসলে কথা বলাটাও খুব বেশি সমীচীন মনে করতেছি না। উনি অসুস্থ মানুষ, একটু শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, তো উনি আমার পরে প্রোগ্রামটা ছিল, মূলত আমার ছিল পরে আর ভাইয়ের ছিল আগে, তা আমরা একটু আলোচনা করে আমি একটু আগে নিয়ে আসছি আর কি, আর বাইরে দিয়েছি পরে। যাই হোক, এটা একটু আমাদের সুবিধার জন্য হয়েছে। তো মূলত ভাই একটু সময় নিয়ে আপনাদের মাঝে ওনার বিষয় সহ অন্যান্য বিষয়ে কথা বলবেন। তো আমি আমার সময় যদিও ৪৫ মিনিট, আমি ৩০ মিনিটে আমার কথা শেষ করব। ১৫ মিনিট আমি আমার পক্ষ থেকে ভাইকে দেব, উনি ওনার যে বিষয় আছে সেই বিষয় সহ নির্বাচনের, কারণ নির্বাচন তো উনি ১৭ বছরের কাউন্সিলর ছিলেন নির্বাচিত, এবং ২ বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কিভাবে নির্বাচন করা যায়, করলে লাভ হবে, এটা আমার চেয়ে উনি ভালো জানেন। এই জন্য উনি মূলত আলোচনা করবেন। তা আমি আমার ৭:15 পর্যন্ত সময় থাকার পর আমি ৭টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা আছেন, বিশেষ করে সাভারবাসী, ১ বছর আগে ২৪শে জুলাই আগস্টে সাভারে সহ আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই জানা আছে। তার আগে ১৬ বছর আমাদের এই দেশের যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট মানে জালেম সরকার আর কি, সোজা হিসাব, জালেম সরকার যারা ছিল, অনির্বাচিত সরকার, তারা আপনার ৪১ সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য তাদের
পরিকল্পনা ছিল এবং তারা সেইভাবে কার্যক্রমও শুরু করেছিল। আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমাদের জানি যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সাথে সমঝোতার মাধ্যমে তারা 2008 সালের 29শে ডিসেম্বর পাতানো নির্বাচন করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিন একটা নির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে অন্যেরা এই সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছিল এবং শেখ হাসিনা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 2 বছরে এরা যা করছে সব কিছু বৈধতা দেব এবং সেইভাবেই একটা সমঝোতার এবং পাতানো নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে তারা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক মর্মান্তিক যে ঘটনা সেটা ছিল পিলখানার হত্যাকাণ্ড। সেখানে 57 জন অফিসার হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধেও লোক মারা যায়, হয়তো আর্মিও মারা যায়, কিন্তু এত অফিসার একত্রে মারা যায় না। এটা একটা ছিল পরিকল্পিত, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। সেখানে এমন চৌকস এবং দেশপ্রেমিক কিছু সেনাবাহিনী ছিল। ইন্ডিয়ার চক্রান্তে এই সরকার বুঝতে পারছিল এদিকে যদি কিনা হত্যা করা না যায়, না মেরে ফেলা হয়, তাহলে আমরা বাংলাদেশে ইন্ডিয়ার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য ক্ষমতায় আসার অল্প কিছুদিন পরেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটায়। এর মাধ্যমে আমাদের দেশের সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে ফেলে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেনাবাহিনী কোনো ভূমিকা নেবে এরকম কোনো সৎসাহসী সেনাবাহিনী ছিল না। এরপরে আমরা দেখি 14 সালে নির্বাচন, 153টা আসনে কোনো ভোটই হয় নাই, দাঁড়াতে হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 18 সালের নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট আগের রাতেই হয়ে গেছে। 24-এর নির্বাচনে দামি নির্বাচন করে তারা ক্ষমতায় আসছিল। এইভাবে তাদের ভিতরও একটা অহংকার সৃষ্টি হয়েছিল যে আসলে আমরা তো যা করি তাই আসলে দেশের জনগণ মেনে নেয় এবং আমরা আসলে সফলও হই। এবং শেখ হাসিনাকে একজন কৌশলী প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের মানুষ ভাবতে শুরু করেছিল। এরপরে 24-এর জুলাই মাসের প্রথম দিকে একটা ছোট্ট আন্দোলন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। যে কোটা বিরোধী আন্দোলনে এই সরকার বা আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় ছিল ওরা ভাবতেও পারে নাই যে পোলাপানের ধাক্কায় আমরা আসলে ইন্ডিয়া চলে যাব। তো যাই হোক, এইভাবে আওয়ামী সরকারের পতনের দিকে যখন তারা ধাবিত হয়, গত বছরের 1 আগস্ট তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ 5 তারিখে নিষিদ্ধ হয়ে তারা তাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, 300 আসনে নির্বাচিত এমপিবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ একযোগে, কেউ ইন্ডিয়া যায়, কেউ নদী পথে ইন্ডিয়া যাওয়ার পথে অ্যারেস্ট হয়, কেউ সীমান্তে অ্যারেস্ট হয় এবং কিছু লোক কারো সাথে সমঝোতা করে
তারা ইন্ডিয়াতে পাড়ি জমায়। আর ওয়ার্ড পর্যায়ের, গ্রাম পর্যায়ের কিছু লোক নেতৃবৃন্দ এখনও গা ঢাকা দিয়ে আছে। এক বছরেও না, আপনারা দেখেন কিনা, আমরা যে এলাকায় থাকি সে এলাকার আওয়ামী লীগদেরকে আমরা দেখি না এবং শুনি তারা এলাকায় আছে। কখন বের হয়, কখন কি হয়, এটা আসলে দেখা যায় না তাদেরকে। এটা হয়েছে তাদের আসলে পরিণাম। তারা যে জুলুম এদেশের মানুষের উপরে করেছিল, আলেম উলামাদের উপরে করেছিল, বিশেষ করে ইসলামী দলের নেতৃবৃন্দের উপরে করেছিল, এটা তাদের পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিণামে পরিণত করেছে। এবং এখান থেকে আমরা যদি, বিশেষ করে বাংলাদেশের মানুষ যে সুযোগ পেয়েছে, আমরা 5ই আগস্ট দুপুরে পালিয়ে যাওয়ার পরে, দুপুরের পরে আমাদের আমিরে জামাতকে সেনাবাহিনী প্রধান ফোন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ মিটিং করে প্রত্যেকে যার যার জায়গা থেকে বিবৃতি দিয়ে দেশের মানুষদেরকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করেছে। আমরা জানি ওই সময় 3 দিন এই দেশে কোনো সরকার ছিল না, নির্বাচিত অনির্বাচিত কোনো সরকার ছিল না। এবং আমাদের আমিরে জামাতের আহ্বানে এবং তার নির্দেশনায় আমরা হিন্দুদের বাড়িঘর সহ মন্দির, তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় আমরা পাহারা দিয়েছি এবং রাত জেগে বিভিন্ন এলাকায় জামাত ইসলামীর এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আমরা এলাকা পাহারা দিয়ে দেশটাকে স্বাভাবিক রাখার জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, এই অবস্থাতে বাংলাদেশ যখন আগে যাচ্ছে এবং এখন বাংলাদেশের যে পরিবেশ, মানুষের মনে যে আশার সঞ্চার হয়েছে, সামনে আমরা এই 54 বছরে বিগত সময়ে এদেশের উল্লেখযোগ্য 3টি রাজনৈতিক দলকে আমরা দেখেছি: আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি। মানুষ এই 54 বছরে দীর্ঘ সময়ে মানুষের সামাজিক মর্যাদা, আইনের শাসন, মানুষের চিকিৎসা সেবা, শিক্ষা সেবা থেকে শুরু করে এদেশের মানুষ কোনো জায়গায়ই আসলে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে নাই। যোগাযোগ ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার আচার বলেন, এখনও আমরা মনে করি যে যদি টাকা থাকে অথবা ক্ষমতা থাকে, হত্যা করার পরেও সে খালাস পাবে, তার বিচার হবে না। মনে করি কিনা? এই 54 বছরে কি এটা মনে করার কথা ছিল আমাদের? কেন কথা ছিল না? যে আমরা 71 সালে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যারা আমাদের উপরে জুলুম করত, শোষণ করত, এরকম একটা জায়গা থেকে দেশ স্বাধীন হয়েছিল তো ন্যায় বিচার পাওয়ার জন্য, ইনসাফ কায়েমের জন্য, মানুষের শিক্ষার, চিকিৎসার, ভাত কাপড়ের নিশ্চয়তার জন্য। কিন্তু এখনও আমরা দেখি যে মানুষ খাবারের অভাবে ধারে ধারে ঘুরে বেড়ায়, মানুষ চিকিৎসার অভাবে রাস্তাঘাট সহ হসপিটালে সুচিকিৎসা পায় না, মানুষ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় এবং এই মেধাগুলো যখন দেশের বাইরে চলে যায় তার আর দেশের ভিতরে আসে না। না আসার কারণে সকল সেক্টর আপনি দেখবেন যারা মেধাবী ছাত্র, বাপ মা চিন্তা করে যে না, দেশের অবস্থা ভালো না বাবা, তুমি দেশের বাইরে চলে যাও। আমার মেধা কিন্তু দেশের বাইরে চলে গেল। যারা ভালো ডাক্তার তারা কি করে? তারাও মনে করে যে বাংলাদেশটা নিরাপদ না, আমি কোনো রকম বড় হয়েছি, আমার ছেলে মেয়ে এখানে বড় হতে পারবে না, আমিও দেশের বাইরে চলে যেয়ে ভালো কিছু করি। এবং ইউনিভার্সিটি লেভেলের যারা ভালো মেধাবী শিক্ষক, আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ দেশের বাইরে চলে গেছে, তারা আর দেশে ঢুকে নাই। কেন ঢুকে নাই? দেশের সার্বিক অবস্থা,
সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেইগুলো না থাকার কারণে এই আমাদের দেশের চিকিৎসকদের মেধাবী ছাত্ররা সহ চৌকস বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, যার কারণে আমাদের দেশের আমরা যারা আছি আমাদের মতন মানুষেরা ওই দেশটাকে কোথাও নিতে পারি না। আমরা শুধু একটা কাজ ভালো পারি, কিভাবে মানুষের পকেট থেকে টাকা এনে আমার পকেটে ঢোকানো যাবে। এই কাজে যারা ভালো তারা দেশের বাইরে তার ছেলে মেয়ে বউ পোলাপান সব পাঠায় দেয়, কিন্তু উনি শুধু বাংলাদেশে থেকে ইনকাম করে এবং একটা কি বলবো টাকার পাহাড় বিদেশে গড়ে। বিদেশে আমাদের তো দেশে একটাই বাড়ি, ওদের বাংলাদেশেও কয়েক ডজন বাড়ি, বিদেশেও আমরা দেখছি যে জুলাই বিপ্লবের পরে বিদেশেও কয়েক ডজন বাড়ি। ঠিক আছে, আমাদের বাংলাদেশে বেগমপাড়া নামে এই বিদেশে লন্ডনে বেগমপাড়া নামে একটা পাড়া আছে, জানেন তো আপনারা? ওইটা বেগমপাড়া হইলো কেন? ওই সাহেবরা সব বাংলাদেশে থাকে আর ওনাকে বেগমরা সব ওই জায়গায় থাকে, এই জন্য ওটার নাম বেগমপাড়া। ঠিক আছে কিনা? মানে সাহেবরা সব বাংলাদেশে থেকে মানুষের, গরিব মানুষের, নিরীহ মানুষের, মানে সহজ সরল মানুষের পকেট কেটে সব টাকা নিয়ে ওই বেগমদেরকে ওইখানে রেখে দিছে যে তোমরা ওখানে থাকো, ঠিক আছে, তোমরা ওখানে আনন্দ ফুর্তি করো। আর আমরাও এখানে কি করি, আমরা সেকেন্ড বউ নিয়ে বানাই না মহিলা নিয়ে আমরা এখানে আনন্দ ফুর্তি করি, আর মাঝে মাঝে তোমাদের ওখানে আমরা কি করব, বেড়াইতে যাব। আর যদি বাংলাদেশে যে কোনো ঘটনা যেটা ঘটছে এরকম ঘটনা কিন্তু ওরা কেউ কেউ ভাবছে আগেও ঘটবে, এই জন্য ওরা ওখানে নিরাপদ জায়গার জন্য ওখানে তারা অবস্থান করছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি এরকম বাংলাদেশ চাই? আমরা তো এরকম শাসনও চাই না, এরকম শিক্ষা ব্যবস্থাও চাই না। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়া চলে যাই, কেন যাই? আমরা মনে করি যে না, ওইখানে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে, টাকা কম লাগবে এবং ভালো চিকিৎসা পাওয়া যাবে। কেন? ওইটা তো একটা অন-ইসলামিক রাষ্ট্র, মুসলমান সেখানে বেশি না। এই আস্থা আমরা মুসলমান চিকিৎসকদের প্রতি কেন রাখতে পারি না? ওই যে আমাদের মেধাবী চিকিৎসকরা দেশে থাকে না, এই জন্য আমরা রাখতে পারি না। এখন আমরা চাই একটা নতুন বাংলাদেশের সুযোগ আল্লাহ করে দিয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা একটা এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই যে রাষ্ট্রে ইনসাফ থাকবে, যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে, যে রাষ্ট্রে সামাজিক মর্যাদা আমাদের থাকবে, যে রাষ্ট্রে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো রকমের জুলুম থাকবে না। এরকম একটা রাষ্ট্র আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চাই। এটা প্রত্যেকেরই আশা। এই আশা বুকে ধারণ করে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে কিন্তু কাজ হবে না। আমাদের কি করতে হবে? আমাদের এই নির্বাচন, সামনের সকল নির্বাচনে এখন থেকে আমাদের যে কাজ করতে হবে, আমাদের কয়েকটা কাজ আমরা ব্যাপকভাবে করতে পারি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের মনে যে আশার সঞ্চার হয়েছে, বাংলাদেশের মানুষের মনে যে সাহস হয়েছে যে যারা অন্যায় করবে তাদের আমরা খেদাইতে পারি, এই সাহস বাংলাদেশের মানুষের মধ্যে জন্ম হয়েছে। এই জন্য আমরা যদি এখন থেকে প্রত্যেকে যদি সিদ্ধান্ত নেই জামাত ইসলামীর প্রার্থীকে, ভালো প্রার্থীকে আমরা এই দেশের সকল জায়গায় নির্বাচিত করে ক্ষমতায় বসাবো, তাহলেই আমাদের এই বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশে পরিণত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন এবং তিনি মানুষদেরকে যখন ইসলামের দিকে আহ্বান করলেন, আল কোরআনের দিকে আহ্বান করলেন, তখন তার কিন্তু মানুষের প্রথম আহ্বানই ছিল আখিরাতের ভয় দেখানো। কারণ মানুষের মনে যদি আখিরাতের ভয় থাকে, মৃত্যুর পরের জীবনের ভয় থাকে এবং এই জীবনটাকে যদি কোনো রকমের গুরুত্বহীন মনে করানো যায় এবং আখিরাতের জীবনটাকে যদি কোনো গুরুত্বপূর্ণ মনে করানো যায়, তাহলে কিন্তু মানুষ কেউই অন্যায় করবে না, কারো জমি দখল করবে না, কারো চাঁদাবাজি করবে না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা চাবে না এবং রাস্তাঘাটে ছিনতাই রাহাজানি হবে না, কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হবে না। রাত 2টার সময় যদি এই রুট দিয়ে কোনো সুন্দরী মহিলা চলে যায়, তার দিকে
কেউ তাকাবে না, কারণ আল্লাহর ভয়ের কারণেই তাকাবে না। আর এখন তো মানুষের ভয় করে যে আমি ওর দিকে তাকাবো, ওর প্রতি জমি দখল করব, মানুষ যদি কিছু করে, এই ভয়। কিন্তু এটা তো সঠিক ভয় নয়। আমরা যদি মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারি, আখিরাতের শাস্তিকে যদি আমরা মানুষের মনে সঞ্চয় করাতে পারি, তাহলে মানুষ তার এই দুনিয়াতে সকল রকমের অন্যায় কাজ, খারাপ কাজ থেকে তারা বিরত থেকে ভালো কাজ করবে। প্রিয় ভাইরা, আমাদের খুব বেশি কাজ করার প্রয়োজন নাই জামাত ইসলামী মানুষদেরকে প্রার্থীদেরকে বিজয় করার জন্য। কারণ এই সমাজে আমরা জামাত ইসলামী যাদেরকে প্রার্থী করা হয়েছে, আমাদের হাসান ভাই সহ আমাদের এখানে কাউন্সিলর করা হয়েছে সারা বাংলাদেশে, আমরা বিশ্বাস করি সমাজের সকল মানুষের সাথে তুলনা করলে আমরা যদি মনে করি যে সমাজে 10 জন মানুষ ভালো আছে, তার মধ্যে আমরা হাসান ভাই একজন। ঠিক আছে কিনা? আমরা যদি মনে করি যে এই সমাজের 10 জন মানুষ ভালো, তার মধ্যে আমার এখানে আনোয়ার ভাই ভালো, মনে করি কিনা? এই ভালো মানুষগুলো জামাত ইসলামী বেছে বেছে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে। তাহলে আমরা ভালো মানুষ পেয়ে গেছি। এখন আমাদের যদি হাসান ভাইয়ের ব্যাপারে আপনারা যদি ভোট চান, কেউ কি বলতে পারবো যে হাসান মাস্টার বাজার এই স্ট্যান্ডে জুলাই মাসের পরে একটা ভ্যান গাড়ি থেকে বা একটা তরকারি দোকান থেকে 1 কেজি তরকারি উনি ফিরিয়ে আনছে? কেউ বলতে পারবে না। এবং কেউ বলতে পারবে না যে উনি কারো কাছ থেকে 2 টাকা চাঁদা খাইছে। কেউ বলতে পারবে না উনি শত শত বিচারে 1 বছরে করেছে। কেউ বলতে পারবে না যে উনি একটা বিচারে গিয়ে 5 টাকা ঘুষ খাইছে। বলতে পারবে নাকি? তাহলে এরকম ভালো মানুষ আমরা প্রার্থী করেছি জামাত ইসলামী থেকে। তাহলে এই একটা ভালো দিক আমাদের প্রার্থীর জন্য। আমরা বুক ফুলে প্রাণ ভরে মুখ ভরে আমরা বলবো আমাদের প্রার্থীর কথা, কারণ এরা ভালো মানুষ সমাজের। এদের ব্যাপারে যে আমরা বেশি বেশি করে মানুষের কাছে বলি, তাহলে ভালো মানুষের পক্ষে রায় দেওয়ার কারণে যারা সওয়াব পাবে এবং যারা চেষ্টা করবে তারাও তো সওয়াব পাবে। তাহলে আমরা এই কথাটা আমরা প্রাণ খুলে আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, আমরা যেখানে চাকরি করি চাকরির এলাকায়, আমরা যেখানে ব্যবসা করি ব্যবসার এলাকায়, আমরা যাদেরকে মাল বিক্রি করি তাদের কাছে, যাদের কাছ থেকে আমরা মাল কিনি তাদের কাছে, রিক্সাওয়ালার কাছে, নাপিতের কাছে, সকল জায়গায় যদি আমরা বলতে পারি যে আমার হাসান ভাইয়ের জন্য আপনারা সামনে নির্বাচনে ভোট দিবেন, আনোয়ার ভাইয়ের জন্য সামনে নির্বাচনে ভোট দিবেন, এইভাবে যখন বলা বলি করব, একজন একজনকে বলবো, আরেকজন আবার তাকেও বলবো পর্যায়ক্রমে, তাহলে আমাদের কিন্তু নির্বাচনে বিজয় হওয়া কোনো বিষয় না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি আরো একটা কাজ করি, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি না? প্রত্যেকে আসি। আমরা যদি সিদ্ধান্ত নেই যে আসার সময় আমরা একটু আগে বের হয়ে, আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে, আমরা যদি আসার সময় একজন মুসল্লির হাত ধরতে ধরতে, একজন মানুষের হাত ধরতে ধরতে এসে অথবা মসজিদে বসে আমরা যদি একজন মানুষের কাছে দাওয়াত দেই জামাত ইসলামীর প্রার্থীকে আমরা এই বছর ভোট দেব, এবং আমরা যদি উনাকে দাওয়াত দিতে পারি দিলাম, যাওয়ার সময় আর একজন মুসল্লির হাত ধরে যেতে যেতে আমরা বলবো যে আমরা জামাত ইসলামী প্রার্থীকে এই বছর ভোট দিব। কারণ আমরা তো সব দেখলাম, দেখি এবার জামাতকে ভোট দিয়ে জামাত কীটা করে, তারা ইসলাম তারা সেখানে কি করে। এইভাবে আমরা যদি 5 ওয়াক্ত মসজিদে আসতে 5 জন, যাইতে 5 জন, কয়জন হলো? 10 জন। এখন থেকে নির্বাচন যদি ডিসেম্বর মাসেও হয়, তাহলে আমরা এই 6 মাসে আমরা প্রতিদিন যদি 10 জন মানুষকে ভোট যদি আমরা নিশ্চিত করতে পারি, এবং রাস্তাঘাটে বাজার ঘাটে যেখানে আমরা যাব, আমরা যদি এর বাইরে যে আরও দাওয়াতি কাজ করে আমরা যদি ভোট যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি জামাত ইসলামীর এই আপনাদের দেওয়া স্বীকৃত ভালো মানুষগুলোকে মানুষও ভালো জানবে এবং মানুষও মতামত দিবে, ভোট দিবে, এবং সামনে নির্বাচনে মানুষ আমাদের প্রতি ঝুঁকবে। কারণ আমরা যখন একসময় যখন নির্বাচন করছি তখন মানুষ বলছে যে জামাতকে ভোট দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে, বলছে না? এটা মনে করে মানুষ হয়তো দানের শীষ নৌকায় অথবা লাঙ্গলে ভোট দিছে। এখন মানুষ কিন্তু কেউ বলে না যে জামাতে ভোট দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে, এইটা বলে যে আমরা সব দেখছি, এখন জামাত ইসলামীকে দেখব। এবং জামাত ইসলামী সাধারণ মানুষ, আমরা তো ইনশাল্লাহ বিশ্বাস করি জামাত ইসলামী সামনে নির্বাচনে আল কোরআনের পার্লামেন্ট ইনশাল্লাহ গঠন করবে, এবং সাধারণ মানুষও মনে করে যে জামাত হয়তো ক্ষমতায় গেলে যেতেও পারে। এই যে যেতে পারে,
এই পারে বিষয়টা মানুষের কাছে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে, ভোট চাওয়ার মাধ্যমে পারে বিষয়টাকে আমরা নিশ্চিত করব যে ইনশাআল্লাহ জামাত ইসলামী সামনে নির্বাচনে ক্ষমতায় যাবে। এবং সেবক হিসাবে আমাদের আমির জামাত বলছেন যে দেশের মানুষ যদি জামাত ইসলামীকে সেবক হিসাবে সুযোগ দেয়, তাহলে জামাত ইসলামী, আমাদের দুইজন মন্ত্রী ছিল, বাংলাদেশের ইতিহাসে এই দুর্নীতিমুক্ত মন্ত্রী ওই দুইজন ছাড়া আর কেউ নাই। তাহলে এটা জাতি জানে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করব, আমরা সাভার পৌরসভাবাসী, আমরা এখানে 8 নম্বরবাসী, এবং আমাদের এখানে আমাদের আনোয়ার ভাই আছেন কাউন্সিলর প্রার্থী, আমাদের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, মেধাবী এবং রাজনীতিবিদ। এই জুলাই আগস্টের আগে যত আন্দোলন হয়েছে, আমাদের এই 16 বছর রাজপথের সকল আন্দোলনে সাহসিকতার সাথে তিনি ভূমিকা রেখেছেন আমাদের বড় ভাই হাসান মাহবুব মাস্টার ভাই। আমরা ওনার জন্য এই সাভার পৌরসভা এখন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, দোকানপাটে ওনার জন্য ইনশাল্লাহ আমরা ভোট চাবো, ওনাকে বিজয় করার জন্য ইনশাল্লাহ। কারণ ওনাকে যারা ভোট দিবে তারা আমার আনোয়ার ভাইকেও ভোট দিবে, তারা জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিবে। তাহলে আমরা ওনার জন্য যদি ভোট নিশ্চিত করতে পারি, তাহলে আরও 3 জায়গায় আমাদের ভোট নিশ্চিত হবে। আরও 2টা জায়গা, আমাদের 3টা জায়গা আছে, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমাদের ওইগুলোও ঠিক হয়ে গেছে, খালি ঘোষণা বাকি। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আমাদের নির্বাচনের মধ্যে আমরা যদি মসজিদে আসা যাওয়ার মাধ্যমে আমরা যদি মানুষের কাছে ভোট নিশ্চিত করতে পারি, আমরা যদি বাজার ঘাটে ভোট নিশ্চিত করতে পারি, রাস্তাঘাটে ভোট নিশ্চিত করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি সামনের নির্বাচনে ইনশাল্লাহ মানুষ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য, এদেশের মানুষ একটা পরিবর্তনের জন্য একটা উদ্গ্রীব হয়ে তাকায় আছে। আমরা শুধু সেই কাজটুকু করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশটাকে কোরআনের শাসন দ্বারা পরিপূর্ণ করে একটা মানবিক, কল্যাণকামী ইসলামী রাষ্ট্র কায়েমের তৌফিক দান করুক, এবং সেই কাজে আমিও যেন ভূমিকা রাখতে পারি, আমরাও যেন ভূমিকা রাখতে পারি, সেই আহ্বান রেখে, সেই প্রত্যাশা রেখে, এবং সাভার পৌরসভার 8 নং ওয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে সুন্দর একটা আয়োজনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আর দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।